একটা বই লিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে পিছনে ফেলে নতুন বিশ্বকবি হলেন বাংলাদেশের কন্টেন্ট জগতের ছাপড়ি বিলাল ভাই। তিনি সম্প্রতি তার কন্টেন্টে থাকা ছন্দগুলো দিয়েই একটি ৬৬ পাতার বই লিখেছেন, যে বইয়ের প্রতিটা পাতায় রয়েছে ৬ থেকে ৭টা লাইন, আর এই বইয়ের দাম তিনি নির্ধারণ করেছেন ১,০০০ টাকা। চটি বই লিখেও যে এত বড় কবি ও লেখক হওয়া যায়, সেটাই প্রমাণ করলেন আমাদের দেশের কচ্ছপ বিল্লাল ভাই। ভাগ্যিস বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বেঁচে নেই। তারা যদি এই সময় বেঁচে থাকতেন, তাহলে আমাদের এই বোকা চৌধুরীর ছন্দ রাইটার কচ্ছপ বিল্লালের ভাব দেখে তারা এমনেই অক্কা পেয়ে যেতেন। আমাদের কচ্ছপ বিল্লাল ভাইয়ের ফেসবুক পেজ বেশ কয়েকদিন আগেই সাসপেন্ড হয়ে গেছে। তিনি জানিয়েছেন তিনি আর ফেসবুক পেজ খুলবেন না, কিন্তু মানুষকে বোকা খোকা বানিয়ে ৫০ থেকে ৬০ পাতার বই লিখে ১,০০০ টাকা বিক্রি করবেন। যেহেতু পেজ নেই, কোনো না কোনো পদ্ধতি তো বেছে নিতে হবে, তাই তিনি এই পদ্ধতি বেছে নিয়েছেন। তিনি যে বইটা লিখেছেন সেই বইটার নাম হচ্ছে হৃদয় ভাঙার গর্জন। এই বইটাতে তিনি শুধু তার ছন্দের কন্টেন্টগুলো লিখে দিয়েছেন, আর কিছু লেখা ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছেন, তাই এটার দাম চাচ্ছেন ১,০০০ টাকা। তবে এখন আমার কথা হইল, আমি এ জীবনে তো অনেক কন্টেন্ট বানিয়েছি, সেই কন্টেন্ট গুলো দিয়ে যদি বই বের করি, তাহলে সেই বইয়ের দাম কত হবে? সব কন্টেন্ট একসাথে করলে তার লেখা বইয়ের মতো আমার ১০টা বই হবে। তার বইয়ের দাম এত বেশি কেন রাখা হচ্ছে সেই বিষয়ে তিনি বলেছেন, মেসি রোনালদো যদি একটা খেলাঘর দেয়, তাহলে সেখান থেকে ৫০০ টাকার ফুটবল ৫ লাখ টাকায় কেনার মানুষ আছে। এটাই আসলে ভ্যালু অফ টাইম আর ভ্যালু অফ পার্সন। তাই এই বই বলদ অফ বিল্লাল লিখেছে বিধায় এর দাম এত, এটাই ব্র্যান্ড। অথচ বইয়ের লাইব্রেরিতে গেলে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বই ৩০০ টাকাতেও পাওয়া যাবে। তাহলে বলাই যায় বিশ্বকবি ও জাতীয় কবিদের ভ্যালু অফ টাইম ছিল না। তিনি আরও জানিয়েছেন তার টাকার প্রতি আর কোনো মোহ নাই। জানি এখন অনেকেই বলবেন, টাকার প্রতি কোনো মোহ নেই, তাহলে ৫০ টাকার বই বানিয়ে ১,০০০ টাকা কেন বিক্রি করবেন? দেখেন ভাই, আপনারা কিন্তু জানেন তিনি একজন মানবতার ফেরিওয়ালা। রাস্তায় রাস্তায় অনেক সময় অনেককে সাহায্য সহযোগিতা করে থাকেন। এখন যদি তিনি বই বিক্রি করার নামে এভাবে মানুষের কাছ থেকে টাকা না নেন, তাহলে মানুষকে সাহায্য তিনি করবেন কিভাবে? টাউটামি করে মানুষকে বোকা খোকা বানিয়ে টাকা নিয়ে সেই টাকাই তো মানুষকে দিতে হবে, তাই না? তিনি এক ভিডিওতে বলছিল তার গায়ে দেওয়া লাল চেক শার্টটা বিক্রি করে সেই টাকা কোনো ফলোয়ার বা গরিব মানুষকে দিয়ে দিবে। এসব দেখে অনেকেই বলছে ২০০ টাকার পুরান শার্ট কয় টাকা বিক্রি করবে? দেখেন ভাই, আপনারা জানলে অবাক হবেন, বলদ অফ বিল্লাল ভাই এই ২০০ টাকার শার্ট গায়ে দিয়েছে বিধায় এই শার্টের দাম হবে ১ কোটি টাকা। আর এই শার্ট কেনার জন্য বিট করতেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইন্ডিয়ান ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। এমনকি এই শার্ট কিনতে চেয়েছেন বিল গেটস এবং ইলন মাস্কও, শুধুমাত্র বিলালের ঘামের ঘ্রাণ দেওয়ার জন্য। আপনারা জানলে আরো অবাক হবেন, বলদ অফ বিল্লাল ভাই যদি গায়ে গু মাখেন, সেটাও শোনা হয়ে যায়। এজন্যই তাকে কোনো ইভেন্টে ইনভাইট করলে পুলিশ প্রোটোকল দিয়ে নিয়ে যেতে হয়। এমনকি ১ মিনিট তার সাথে কথা বলতে চাইলে ১০,০০০ টাকা দিয়ে নিতে হয়। ছেলেটা নিজেকে এমন বড় কিছু ভাবছে যেন তার মতো বড় কেউ দুনিয়াতে আর কেউ নাই। তবে নতুন বিশ্বকবিকে একটা কথা মনে করিয়ে দেই, এবছর বইমেলায় একটা বই লিখে কাফি নিজেকে কাফিন্দ্রনাথ ভাবা শুরু করছিল। শেষ পর্যন্ত মানুষ তাকে এমন ডলা দিছিল যে তার মাপ চাওয়া লাগছিল। তাই বলছি, বাপের আগে বাল ফেলানোর আগে একবার ভাইবা নিয়েন। আগে দেখতে পাচ্ছেন মুগ ডাল কিংবা লটকনের বাম্পার ফলন, আর আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন বেডা আক্তার বেডির বাম্পার ফলন। এই বেডা আক্তার বেডিদের স্কুলের প্রিন্সিপাল হচ্ছে আমাদের দেশের সুনামধন্য বেডা আক্তার বেডি অ্যাডলফ খান ওরফে সুদর্শন পুরুষ। আপনারা তো আমাদের দেশের এই সুদর্শন পুরুষকে চিনেন, তাই না? যিনি বেশ কয়েকদিন আগে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়ে সমালোচিত হয়েছিল, কিন্তু তিনি পরবর্তীতে জানিয়েছিলেন যে এই অ্যাওয়ার্ডটা তিনি পেয়েছিলেন, সেই অ্যাওয়ার্ডটা আসলে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড ছিল না, সেই অ্যাওয়ার্ডটা ছিল বেস্ট কোরিওগ্রাফারের অ্যাওয়ার্ড। তবে তিনি আমাদের একমাত্র বেডা আক্তার বেডি যার বউ তার থেকে শুনতে পায়, দাঁড়াও আমি এক্ষুনি মেকআপ করে রেডি হয়ে আসতেছি। তার সাজগোজ আর ড্রেস আপ আপনারা একটু ভালো করে কখনো খেয়াল করে দেখেছেন? একজন সাধারণ পুরুষের ড্রেস কি কখনো এমন হতে পারে? একজন মহিলাও হয়তো এতটা সাজুগুজু করে না তিনি যতটা সাজুগুজু করেন। আর বেডা আক্তার বেডি স্কুলের সহকারী প্রিন্সিপাল হচ্ছে রুমি করিম। তার হাঁটার স্টাইল দেখলে মনে হবে কোনো মহিলা মডেল হাঁটতেছে, আবার তার মুখের দিকে তাকালে মনে হবে কোনো বেডা মুখে মেকআপ টেকআপ দিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে বেডি সাজছে। আবার কথা বলার স্টাইল দেখলে মনে হবে কোনো বেডা মহিলা গলায় কথা বলছে। আমি একটা জিনিস বুঝি না, একটা পোলা মাইয়ার মতো সেজে কি মজা পায়, আর কেনই বা তাদের মাইয়া হতে ইচ্ছে করে? বেডা আক্তার বেডি স্কুলের সহকারী শিক্ষক হচ্ছে সেলুন ব্যবসায়ী তানজিল জনি। আপনারা তো এই বেডা আক্তার বেডিকে চিনেন, তাই না? যিনি কেউ ভাইরাল হলেই তাকে রাস্তা বা বাসা থেকে ধরে এনে মেকআপ করিয়ে দেন আর কয়েকটা ভিডিও বানিয়ে টিকটক ফেসবুকে ছেড়ে প্রমোশন করেন। এভাবেই কত টিকটকার ভোদাইদের ধরে এনে নায়ক নায়িকা বানানোর ব্যর্থ চেষ্টা চালিয়েছেন, তার কোনো হিসাব নেই। তবে এখনও তার চেষ্টা চলছেই।
এই বেটা আক্তার বেডি স্কুলের আরেক সহকারী শিক্ষক হচ্ছেন শাহবাগে আন্দোলন করা প্রত্যয় নামের এই মহিলা আক্তার পুরুষ, যিনি স্বভাবলি একজন ছেলে কিন্তু শাড়ি পরে নিজেকে মেয়ে বলে দাবি করেন। তাকে দেখলে রাস্তার কুত্তাও ফিরে তাকায় না, অথচ তিনি অ্যাটেনশন পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে বলেন, আমি যে রাস্তায় বের হয়েছি, আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার নিরাপত্তা কে দিবে? বেটা আক্তার বেডি স্কুলের পিয়ন হচ্ছে এই ভাইজান, যিনি বাংলাদেশের কোন এক ইভেন্টে ব্যাকলেস ব্লেজার পরে নারী জাতিকে অবাক করে দিয়েছিল। আগে মাইয়ারা ব্যাকলেস ড্রেস পরতো, আর এখন এই বেটা আক্তার বেডি আবিষ্কার করলো ব্যাকলেস ব্লেজার। বেটা আক্তার বেডি স্কুলের দপ্তরি হচ্ছে এই চুলবাহার, যিনি দেখতে পোলা হলেও ভিতরে ভিতরে একজন মাইয়া, যাকে অনেকে শান্তি রহমানের পুরুষ ভার্সন নামেও চিনে। তবে আমি তাকে বলি শান্তি রহমানের বেটা আক্তার মহিলা ভার্সন। এই মহিলা আক্তার পুরুষ ভাইয়াটি নতুন কোনো গান ভাইরাল হলে সেই গানে উল্টাপাল্টা নাচ দিয়ে সেই গানের গোষ্ঠী মেরে দেন। তাছাড়া তিনি ছেলেদের মতো নাচলেও একটা কথা থাকতো, কিন্তু তিনি নাচেন মহিলাদের মতো। এদের ভাবসাব দেখলে মাঝে মাঝে হিরো আলমের মতো করে বলতে ইচ্ছে করে, আল্লাহ আমারে উঠাইয়া নাও। এখানেই এই বেটা আক্তার বেডির শেষ না। বাংলাদেশে আরও এমন প্রাণী রয়েছে যারা পুরুষ হলেও মহিলা সাজতে ভালোবাসে। তাদের নিয়ে অন্য এক সিরিজে আলোচনা করব। তবে শেষ মুহূর্তে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, পৃথিবীর সকল কোরিওগ্রাফাররাই কেন বেটা আক্তার বেডি হয়? কেউ বলতে পারেন? এমন নায়ক কি আপনারা কখনো দেখেছেন? জানি দেখেন নাই, তাই তো আজকে আমি আপনাদের একের ভিতরে সব নায়ক বিদ্যমান এমন একজন নায়কের সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি। আমাদের দেশের একের ভিতর সব নায়ক হচ্ছেন আমাদের দেশের ফ্লপ স্টার, অভিনয় না জানা অভিনেতা জয় চৌধুরী। তার আরও একটি বিশাল পরিচয় আছে, আর সেটি হলো তিনি ডিভোর্সি নায়িকাদের মসিহা। যেই নায়িকাদেরই ডিভোর্স হবে তিনি সেই নায়িকার পাশে গিয়েই দাঁড়াবেন। অপু বিশ্বাসের ডিভোর্সের সময় তিনি পাশে ছিলেন, পরিমণির ডিভোর্সের সময় তিনি পাশে ছিলেন, এমনকি মাহিয়া মাহির ডিভোর্সের সময়ও তিনি পাশে ছিলেন। এক কথায় আপনি তাকে ডিভোর্সি নায়িকাদের মানবতার ফেরিওয়ালা ডাকতে পারেন। তিনি সম্প্রতি এক ইন্টারভিউতে বলেছেন, আমি 8 কেজি ওজন বাড়িয়েছি, নেক্সট সিনেমাতে আমাকে সালমান খানের মতো দেখা যাবে। ভাইজানের বর্তমান অবস্থায় যেরকম, এখন যদি আরো 8 কেজি ওজন তিনি বাড়িয়ে ফেলেন তাহলে তাকে সালমান খানের মতো লাগবে কিনা জানি না, তবে তাকে যে দেওয়ানবাগির লাইট ভার্সনের মতো লাগবে সেটা আমরা বুঝতে পারছি। তবে সবাই বলছে তাকে সত্যি সালমান খানের মতোই দেখা যাবে। তবে সালমান খানের আছে 6 প্যাক, আর আমাদের জয় ভাইয়ার থাকবে ভুড়ি প্যাক। ঠিক এটাই পার্থক্য থাকবে, আর কিছু না। তার এই কথা শুনে তো আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল, নিজেকে সালমান খান দাবি করার অধিকার শুধুমাত্র জায়েদ খানেরই আছে, তাছাড়া আর কেউ বাংলার সালমান খান হিসেবে দাবি করতে পারে না। এমন দাবি যদি কেউ করে তাহলে আমরা আন্দোলনে নামব। এর আগে আমাদের জয় চৌধুরী ভাইয়া বলছিল তার কিছু ভক্তরা নাকি তার সাথে বলিউড অ্যাক্টর রণবীরের সাথে মিলিয়ে ফেলে। তবে আমরা জানি না তার এই বাংলার বুকে আদৌ কোনো ভক্তবৃন্দ আছে কিনা। তাছাড়া তিনি যেই সিনেমা করেন সেই সিনেমা দেখে ভক্ত হওয়া তো দূরে থাক, হেটার্স হতে চাইবে না কেউ। তারপরেও তিনি আমাদের সালমান খান, তিনি আমাদের দেশের রণবীর কাপুর। কয়দিন পর শুনতে হবে তিনি শাহরুখ খানের মতো ন্যাচারাল রোম্যান্টিক কিং। নতুন বছর শুরু হলে আবার শুনতে হতে পারে তিনি বলিউডের আমির খানের মতো অভিনয় করেন। আমার কাছেও মাঝে মাঝে মনে হয় তিনি অভিনয় দিয়ে আমির খানকে ছাড়িয়ে গেছেন। এই তো তার নতুন রিলিজ হওয়া একটা সিনেমার ট্রেলার দেখলাম, সেই সিনেমার নাম হলো আমার শেষ কথা। বিশ্বাস করেন ভাই, এই সিনেমার ট্রেলারের এডিট দেখে আমি প্রাচীন যুগে ফিরে গেছি। আমার মনে হয়েছে আমি 90 দশকের সিনেমা দেখতে চলে এসেছি। টাইটেলগুলো যেভাবে ভেসে ভেসে আসছিল তাতে আমার সন্দেহ হচ্ছিল আসলেই কি আমি 2025 সালে আছি। সাধারণত আপনি সিনেমার ট্রেলার বা টিজার দেখলে বুঝতে পারেন যে সিনেমার প্লট কি হতে পারে, একটু আন্দাজ করতে পারেন। কিন্তু জয় ভাইয়ার এই সিনেমার ট্রেলার দেখে আমি প্লট একটু আন্দাজ করতে পারিনি, তাই কষ্ট করে সিনেমাটা দেখতে বসেছিলাম। বিশ্বাস করেন ভাই, সিনেমায় জয় ভাইয়া ও তার কো আর্টিস্টদের অভিনয় দেখে আমি ভয় পেয়েছিলাম। এত সুন্দর অভিনয় তারা কিভাবে করলো? এমন অভিনয় তো হলিউড আর বলিউডের অভিনেতারাও করতে পারবে না। তবে একটা সত্য কথা কি জানেন, বাংলাদেশের যত সস্তা আর বস্তা পচা সিনেমা দেখবেন সব সিনেমাতেই আপনি আমাদের দেশের পরিচালক কাজী হায়াতকে পাবেন। তিনি যেন বস্তা পচা সিনেমা করার একটি মিশনে নেমেছে, তাকে থাকতেই হবে। ভাই সত্যি করে বলেন তো, প্রথমবার আপনি ওনাদের ভয়ে দোয়া দুরুদ পড়া শুরু করছিলেন না? আমিও ভাই ওনাদের প্রথম দেখে ভয়ে চমকে উঠে আয়াতুল কুরসি পড়া শুরু করছিলাম। পরবর্তীতে একজন এসে বলল, দূর বেটা, এই ছবি দেখে এত ভয় পাওয়ার কিছু নাই। উনি হচ্ছে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় স্টাইলিশ নায়ক সালমান শাহর শাশুড়ি ও সালমান শাহর স্ত্রী। এটা শোনার পর আমার একটু ভয় কেটে উঠছিল। তবে আপনারা আপনাদের সন্তানদের ওনার ছবি দেখিয়ে ভূতের ভয় পাইয়ে খাওয়া দাওয়া ও পড়তে বসাতে পারেন। বলতে পারেন, এই খাবার খেয়ে নাও, নয়তো এই যে দেখো উনি কিন্তু মোবাইল থেকে
থেকে বের হয়ে আসবে তোমাকে নিয়ে যেতে। এই ছবি দেখার পরেও যদি আপনার সন্তান ভয় না পায় তাহলে আপনাকে কংগ্রাচুলেশন, আপনি অনেক সাহসী সন্তান জন্ম দিয়েছেন। এদিকে আমার বন্ধু এত বড় হওয়ার পরেও এদের ছবি দেখে রাতের বেলা বিছানা ভিজিয়ে ফেলছে। তাদের ছবি দেখার পর থেকে একা একা বাথরুমেও যেতে পারছে না। তাহলে একবার চিন্তা করে দেখেন, একটা ছবি দামড়া ছেলেটার কি অবস্থা করে দিছে। আর সেখানে এই মহিলা নাকি ছিল আমাদের মহানায়কের শাশুড়ি। সালমান শাহর শাশুড়িকে দেখে অনেকেই বলছেন তিনি হয়তো সোদলিং পং এর বংশধর, আবার কেউ মনে করে চাকমার বংশধর। তবে তার নাম শুনে মনে হচ্ছে তিনি অন্য দেশের মানুষ, কারণ তার নাম হচ্ছে লতিফা হক লুসি। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী জানা যায় আসলে তিনি ছিলেন চট্টগ্রামের একজন বিউটি পার্লার ব্যবসায়ী এবং থাইল্যান্ডের নাগরিক। আপনারা জানেন 29 বছর পর আবার নাড়া দিয়ে উঠেছে সালমান শাহর ক্যাচ। আদালত থেকে সালমান শাহর মামলায় আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা এসেছে এবং যারা বিদেশে রয়েছে তাদেরকেও দেশে আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সালমান শাহর হত্যা মামলায় সালমান শাহের স্ত্রী হচ্ছেন প্রধান আসামি এবং তার শাশুড়ির নামও রয়েছে এখানে। এমনকি সালমান শাহের কাছের বন্ধু ডনও ছিল এসবের সাথে জড়িত। একবার কল্পনা করতে পারেন একটা মামলার পিছনে ঠিক কত বড় মানুষের হাত থাকলে 29 বছরও সেটাকে মিথ্যা প্রমাণ করতে পারে, মানুষের সামনে আসতে দেয় না আসল কাহিনী। এমনকি যারাই এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের মধ্যে কেউ জবানবন্দি দিল, কিছুক্ষণ পরেই তাদের জবানবন্দি পাল্টে ফেলত। এখন আপনি চিন্তা করুন, আসলে তারা নিজেরা জবানবন্দি পাল্টে ফেলত নাকি তাদের জবানবন্দি পাল্টানোর জন্য বাধ্য করা হতো। তবে এতদিন পর সেই ন্যায় বিচারের অপেক্ষা করছে শত শত সালমান শাহ ভক্তবৃন্দ। এজন্যই হয়তো সালমান শাহ অনেক আগেই একটা সিনেমা করে গিয়েছিল যার নাম ছিল সত্যের মৃত্যু নাই। এই ছবিটার দিকে একটু লক্ষ্য করুন, এখানে সালমান শাহ ও তার স্ত্রী শাহরুখ খান ও তার স্ত্রী রয়েছে। তাদের এখন বাস্তব জীবন দেখুন। সালমান শাহ দুনিয়াতেই নেই, যে কারণে নেই সে কারণে ফেসে যাচ্ছেন তার আপন স্ত্রী। আর অন্যদিকে শাহরুখ খান ও গৌরী খান এখনও একে অপরকে ভালোবেসে সাহায্য করে যাচ্ছেন, সিনেমায় বলিউডের বাদশা হয়েছেন। সামিরা হকও যদি গৌরী খানের মতো সাহায্য করত সালমান শাহকে তাহলে হয়তো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও একদিন একজন বাংলার বাদশা পেত। যে ছেলেটা মাত্র 4 বছরের ক্যারিয়ারে এই পরিমাণ আলোড়ন ছড়িয়েছিল, তিনি বাকিটা জীবন বেঁচে থাকলে কি করত আপনি একবার ভেবে দেখুন। এক ইন্টারভিউতে শুনলাম সালমানের স্ত্রী সামিরা হক নাকি বাসায় ফ্যান রাখেন না, কারণ তার মনে ভয় কাজ করে, সেই পুরনো ঘটনা আবার মনে করতে চান না। তবে মানুষ বলছে তিনি বাসায় ফ্যান রাখেন না তার প্রধান কারণ হচ্ছে কেউ যেন তার সাথে সালমান শাহের মতো করতে না পারে এজন্য। আর দ্বিতীয় কারণ হচ্ছে বাসায় এসি আছে, তাই ফ্যান রাখার কোনো প্রয়োজন পড়ে না। পাঙ্গাস স্যারের দিন শেষ, মুরগি ম্যাডামের বাংলাদেশ। আপনারা তো এতদিন পাঙ্গাস স্যারের অভিনয় দেখে অবাক হয়ে গেছিলেন, এখন আপনাদের আরো বেশি অবাক করতে মার্কেটে এসেছে পাঙ্গাস স্যারের খালাতো বোন মুরগি ম্যাডাম। তিনি নাকি আজকে 20 বছর ধরে মুরগি কিনে খেতে পারেন না। এতদিন তো এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলন করে গেল, অভিনয়ের কেরামতি দেখিয়ে গেল, তাদের অবস্থা দেখে এখন প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষারাও আন্দোলনে নেমে গিয়েছেন। এই ম্যাডাম তার ভাই পাঙ্গাস স্যারের থেকে শিক্ষা নিয়ে বলতেছিলেন, এটা লজ্জার বিষয়, আমার বাচ্চা যখন ছোট ছিল তখন আমি একটা ফার্মের মুরগি কিনেছিলাম 20 বছর আগে বাচ্চাকে খাওয়ানোর জন্য। সেই ফার্মের মুরগির গন্ধ আজও আমার নাকে বয়ে বেড়ায়, কিন্তু প্রাইমারি স্কুলের টিচার হয়ে আজও একটা দেশি মুরগি কিনে খেতে পারি নাই। আহা, কি হৃদয় বিদারক ঘটনা। একদিকে একজন ইলিশ মাছ খেতে পারছে না, পাঙ্গাসকে ইলিশ বলে খাচ্ছে, আবার আরেকজন 20 বছর ধরে দেশি মুরগি খেতে পারছে না। এমন দেশকে আমরা চেয়েছিলাম। পাঙ্গাস স্যারের খালাতো বোন 20 বছর ধরে মুরগি খেতে পারে না, তিনি কষ্টের কথা আমাদের বলেছেন, আর আপনারা তার কথা শুনে দুঃখ প্রকাশ না করে হাসাহাসি করতেছেন। ভাই, এটা কোনো কথা? আপনাদের মধ্যে কি একটু মানবতা বেঁচে নেই? তিনি হয়তো সত্য কথাই বলছেন, কেননা তিনি হয়তো 20 বছর ধরে গরু আর খাসির মাংস খান, এজন্য আর ফার্মের মুরগি খাওয়ার সুযোগ পান না, তাই দুঃখে এভাবে বলছেন। তিনি আরো বলছিল দিনে 1 গ্লাস করে দুধ খাওয়া প্রয়োজন, কিন্তু আমরা 1 গ্লাস মিনারেল ওয়াটারটাই ঠিক মতো খেতে পারি না। আহারে, কি কষ্ট। তিনি হয়তো এখন পানি খাওয়া ছেড়ে দিয়ে জুস খান, তাই 1 লিটার পানি খাওয়ার টাকা থাকে না। তার কাহিনী দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল তিনি মুরগি কেনার টাকা পান না, 1 লিটার মিনারেল ওয়াটার কেনার টাকা পান না, কিন্তু ঠোঁটে লিপস্টিক আর ভ্রু প্লাক করার টাকা ঠিকই পান। তাহলে তার এসব কেনার টাকা কোথা থেকে আসে? অথচ এদের মতো স্যার ম্যাডামদের ফ্রিজ খুললে দেখা যাবে খাসির মাংসের অভাব নাই, কিন্তু পাবলিক প্লেসে তারা এমন একটা ভাব করে তাতে মনে হয় তাদের একজন ফকিরের চেয়েও খারাপ অবস্থা। তাদের কথাবার্তা শুনে মাঝে মাঝে মনে হয় তারা দুধ বা পানি খেতে পারেন না বিধায় উড়ন্ত পাতা সেবন করেন। তা না হলে এমন অতিরঞ্জিত কথাবার্তা যেখানে সেখানে এভাবে বলতেন না, কারণ তাদের চাকরির পাশাপাশি বাসায় এসে হাঁস মুরগি পালন করার সময় পাওয়া যায়, পুকুরে মাছও চাষ করে খাওয়া যায়, কিন্তু তারা এসব করবে না, করলেও কেউ জানবে না, শুধু শুধু আন্দোলনে গিয়ে মিথ্যা কথা বলবে। এসব
এসব মিথ্যা ছড়ানো মানুষগুলোই আপনার আমার ছেলেমেয়ের শিক্ষক শিক্ষিকা। আপনারা সেটা একবার ভেবে দেখেছেন? এক 50 বছরের আতিলকে দেখলাম বলতেছে তিনি প্রাইমারি স্কুলে জব করেন বলে তিনি বিয়ে করতে পারছেন না, কেউ নাকি মেয়ে দিচ্ছে না। দেখেন ভাই, এভাবে নিজের মেশিনের দোষটা প্রাইমারি স্কুলের বেতনের ঘাড়ে দিবেন না। হয়তো ডাক্তার দেখান, নয়তো চুপ থাকেন, সেটাই আপনার জন্য ভালো হবে। এই অপদার্থগুলো যদি হয় শিক্ষক, তাহলে দেশের শিক্ষার কি অবস্থা একবার চিন্তা করেন। দাবির পক্ষে অসংখ্য যুক্তি থাকলেও অযোগ্যতার কারণে শিক্ষকের সম্মান ডুবাচ্ছে এরা। এরকম অতিরঞ্জিত কথাবার্তার কারণে ন্যায্য দাবি দেওয়া ম্লান হয়ে যায়। শিক্ষকদের দাবি ন্যায্য, কিন্তু এর আগে এক পাঙ্গাস স্যার, আর আজ আবার এই মুরগি ম্যাডাম, এদের আলতু ফালতু কথাবার্তার কারণে মানুষ লক্ষ লক্ষ শিক্ষকদের ন্যায্য দাবিতে হাস্যরস করে। আন্দোলনে যাওয়ার আগে তাদের ট্রেনিং করা প্রয়োজন, কি বলা লাগবে আর কি কি বলা যাবে না। বর্তমানে বাংলাদেশে কেক ব্যবসা মানেই সফল ব্যবসা। এই যে কয়দিন আগে যারা যারা কেক বিক্রি করতে আগারগাঁওকে কেক পট্টি বানিয়ে ফেলছিল, তাদের মধ্যে অনেকে এখন সফল উদ্যোক্তা ও ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর। বিভিন্ন নিউজ চ্যানেলের আমন্ত্রণে তারা এখন ইন্টারভিউ দিতে চায়। তবে বাংলাদেশে কেক ব্যবসা একদিন বিশাল বড় আকারের ব্যবসা হয়ে উঠবে, সেটা আমাদের দেশের সুন্দরী অভিনেত্রী পরিমণি অনেক আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন। এজন্য বলা যায় তিনিই হলেন আমাদের দেশের প্রথম ভাইরাল কেক বিক্রেতা নায়িকা। আপনারা অনেকেই এখন প্রশ্ন করতে পারেন যে পরিমণি আবার কবে কেক বিক্রি করে ভাইরাল হলো। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের চলে যেতে হবে 2021 সালে, যে সময়টাতে আমাদের পরি ডিবি কর্মকর্তা জিন সাকলাইনকে রাতে দিনে শুধু তার পার্সোনাল কেক খাওয়াতেন। আপনারা কেক মানুষকে কিভাবে খাইয়ে দেন? হাত দিয়ে কিংবা চামচ দিয়ে। কিন্তু পরিমণি আবিষ্কার করেছিলেন সেই সময় বিভিন্ন ধরনের কেক খাওয়ানোর পদ্ধতি। মুখ দিয়ে কেক খাইয়ে বেচারার ক্যারিয়ারের 12টা বাজিয়ে দিয়েছিলেন তিনি। এজন্য মানুষ এখনো বলে পুরুষ মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তার 2টা টেনিস বল। বেচারা একটু কেক খাওয়ার লোভে ফেসে গিয়েছিলেন। এদিকে পরিমণি তার কেকের ব্যবসা এখনো চালিয়েই যাচ্ছেন। তাকে এখনো আবার নতুন করে অনেকের জন্মদিনে কেক খাওয়াতে দেখা যায়। আর ওদিকে আগারগাঁওকে মানুষ কয়েকদিন আগে বানিয়ে ফেলছিল কেক গাঁও। সেখান থেকেও অনেকে হয়েছে সফল কেক বিক্রেতা। এজন্যই বলছি, বর্তমানে যারাই কেক ব্যবসা করছে তারাই স্বাবলম্বী হচ্ছে। পরিমণির ছোট্ট একটা ইঙ্গিতে দেখেন কতজন এখন ভাইরাল কেক ব্যবসায়ী সেলিব্রিটি হয়ে গেল। এই যে বাচ্চা চুলপাকনা ছেলেটাকে দেখেন, কেক বিক্রি করতে গিয়ে তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই গান গেয়ে ভাইরাল হয়েছিল। সেই ছেলে এখন এতটাই ভাইরাল হলো যে এখন প্রথম সারির গণমাধ্যমগুলো তার ইন্টারভিউ নিচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটররা তাকে ডেকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে। আবার আগারগাঁওয়ে কেক বিক্রি করা সেই সিমি আপাতো এখন নিজেই কন্টেন্ট ক্রিয়েটর। তিনি এখন মানুষের ব্র্যান্ডও প্রমোট করেন। কেক বিক্রেতা জাকিরও তো বেশ স্বাবলম্বী একজন ব্যবসায়ী এখন। ভাইরাল হওয়ার জন্য তো অনেক মেয়েরাও এখানে এসে কেক ব্যবসায় নেমে গিয়েছিল। তাদের মধ্যে থেকে হয়তো কেউ কোনোদিন নাটক সিনেমাতেও ডাক পাবে, কারণ আমাদের দেশে বর্তমানে নাটক সিনেমা করতে হলে অভিনয় জানতে হয় না, ভাইরাল হলেই নাটক সিনেমা করা যায়। তাই বলছি, কেক বিক্রেতাদের থেকে যদি কোনো মেয়ে মডেলও হয়ে যায় তাহলেও অবাক হওয়ার কিছু নেই। এক মেয়ে তো গান গেয়েও ভাইরাল হয়েছিল কেক বিক্রি করতে এসে। সেই মেয়ে যদি গানের অ্যালবাম বের করে তাহলেও অবাক হওয়ার কিছু নেই, কারণ এটা বাংলাদেশ, এখানে সবকিছু সম্ভব। এই দেশের মূল কাজটাই হচ্ছে অসম্ভবকে সম্ভব করা। বাংলাদেশের প্রথম ভাইরাল কেক ব্যবসায়ী ছিলেন পরিমণি। তার দেখানো পথে হেঁটেই দেখেন আজ অনেকে স্বাবলম্বী। তাই বলছি, এখনো সময় আছে। এসব চাকরি বাকরি বাদ দিয়ে আপনারাও কেক ব্যবসায় নেমে পড়েন এবং বউকে কেক বানানো শিখান। আর যাদের বউ নাই তারা কেক বানাতে পারে এমন মেয়ে দেখে বিয়ে করে নেন। আমার খুব কাছের একজন বন্ধু তো কেক ব্যবসায় সফল হওয়ার জন্য কেক বানাতে পারে এমন মেয়ে খুঁজতেছে। মেয়ে দেখতে গেলেই আগেই সে জিজ্ঞাসা করে মেয়ে কেক বানাতে পারে কিনা। যদি না বানাতে পারে তাহলে সেই বাড়িতে খাওয়া দাওয়াই করে না, চেয়ারে লাথি মেরে চলে আসে। চাইলে আপনারাও খুব তাড়াতাড়ি কেক ব্যবসায় নামতে পারেন, কারণ গার্লফ্রেন্ড হতাশ করলেও পরিমণি কখনো কাউকে হতাশ করবে না। কক্সবাজারের সমুদ্র সৈকতে ব্যাট চালিয়ে বড় পরিসরে ঢেউ তুলেছেন আমাদের দেশের চুদলিংপং ব্যাটার নাইম শেখ। 163 বলে করেছেন 111 রান। এই ঝড়োয়া ব্যাটিং দেখে সামনের আইপিএল এর জন্য রাজস্থান রয়্যালস তাকে দলে ভিড়ানোর জন্য রীতিমতো ফোন করে যাচ্ছে। শোনা যাচ্ছে আমাদের দেশের এই চুদলিংপং ব্যাটারকে এবার আইপিএলে রেকর্ড পরিমাণ মূল্যে কিনবে রাজস্থান রয়্যালস। তাছাড়া তার বন জঙ্গলে এমন ঝড়োয়া ব্যাটিং দেখে বিগ ব্যাশ থেকেও ডাক এসেছে। শোনা যাচ্ছে হোবার্ট হারিকেন্সের ওনার নিজেই নাইম শেখের খেলা দেখে স্যাটিসফাই হয়েছেন, তাই তাকে দলে ভিড়াতে চান তিনি। তাছাড়া পিএসএল এর মতো নিম্ন লিগ থেকেও তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু এসব সস্তা লিগে আমাদের চুল ছেঁড়া ব্যাটার নাইম শেখ খেলতে রাজি নন। তবে দেখেন, দেশের মানুষ তাকে মূল্যায়ন না করলেও বিদেশে কিন্তু তাকে ঠিকই মূল্যায়ন করছে। জানি এখন আপনারা অনেকেই বলবেন আমি চাপা মারছি। সত্য কথা হচ্ছে এতক্ষণ ধরে আমি আসলেই চাপা মারছি, কারণ আপনি আমি সবাই জানি বন্যেরা বনে সুন্দর, আর আমাদের দেশের কিছু ক্রিকেট প্লেয়ার ঘরোয়া লিগে। এই কথা সর্বপ্রথম আবিষ্কার হয়েছিল আমাদের দেশের একজন মোটিভেশন স্পিকার ক্রিকেটার এনামুল
এনামুল হক বিজয়ের জন্য। তবে এই উক্তিটা শুধুমাত্র তার ক্ষেত্রেই থেমে নাই। এই কথাটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে ডট কিং মোহাম্মদ নাইম শেখের সাথে, কারণ কয়েকদিন আগে তিনি ঘরোয়া লিগে পারফরমেন্স দিয়ে জাতীয় দলে জায়গা পেয়েছিল। জাতীয় দলে জায়গা পাওয়ার পরেই তার পাওয়ার শেষ হয়ে গেছিল। তিনি বাংলাদেশের হয়ে খেলতে নেমে বল খেতে খেতে ট্যাপা মাছে পরিণত হয়েছিল। তারপর এয়ারপোর্টে এসে মানুষের গালাগালি খেয়ে ফেসবুকে ইয়া বড় একটা রচনা লিখছিল। সেই রচনা দেখে গবেষকরা প্রমাণ করছিল তার রানের চেয়ে তার লেখা রচনার ওয়ার্ডই বেশি ছিল। সেই রচনাতে তিনি লিখেছিলেন, আমরা লড়াই করব, আমরাই আবার জিতব। কিন্তু এই স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তিনি দল থেকে বাদ পড়ে গেছিলেন। দল থেকে বাদ পড়ার পর তিনি আবার হার্ডওয়ার্ক করা শুরু করে দেন এবং শেষ পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়ে এনসিএল এ রংপুরের বিপক্ষে 163 বলে 111 রান করেন। আসলে আমাদের এই শেখের জন্য হয়েছে ঘরোয়া লিগে টেস্ট খেলার জন্য, অথচ আমাদের বিসিবি তাকে জোর করে ধরে নিয়ে আসে ওয়ানডে ও টি20 খেলার জন্য। এজন্য বাপ্পি চৌধুরী একবার বলছিল, আমাকে যদি এখন শাহরুখ খান কলকাতা টিমের হয়ে খেলতে নিয়ে যায়, আমি কি পারবো ব্যাট করতে? পারবো না। যার যেটা কাজ সেটাই করতে দেওয়া উচিত। আবার এমন ঘরোয়া লিগের সুন্দর প্লেয়ার হচ্ছে এনামুল হক বিজয়, যিনি জাতীয় দলে চান্স পেলে হয়ে যান এনামুল হক পরাজয়। তিনি ঘরোয়া লিগে ভালো করে জাতীয় দলে আসেন, আবার জাতীয় দলের ডাব্বা মেরে এসে ফেসবুকে রচনা লিখে বলেন, আমি আরো ভয়ঙ্করভাবে ফিরে আসব। অবশ্য তিনি ফিরে আসেন, কিন্তু জাতীয় দলে নয়, ঘরোয়া লিগে ফিরে আসেন। এজন্যই বলি, যার যেখানেই স্থান তাকে সেখানেই ভালো থাকতে দিন, তাদেরকে সেখানেই গুছিয়ে নিতে দিন। শুধু শুধু তাদেরকে ঘরোয়া লিগ থেকে জাতীয় দলে নিবেন না, আবার ঠাস করে জাতীয় দল থেকে ফেলে দিবেন না। তাদেরকে পার্মানেন্টলি ঘরোয়া লিগের প্লেয়ার হিসেবে রেখে দেন, তাদেরকে আসলে আর অন্য কোথাও মানায় না। সর্বশেষ আমি বিসিবিকে একটা বুদ্ধি দেই, আসলে যেই গরু দিয়ে কখনো হাল চাষ হবে না, সেই গরু দিয়ে কখনো হাল চাষ করার চেষ্টা করবেন না। সেই গরু হয় বিক্রি করে দিবেন, আর না হয় গোয়াল ঘরেই রেখে দিবেন। প্রথম গোল দিছে 17 নভেম্বর হাসু আপার রায়ের মাধ্যমে, আর দ্বিতীয় গোলটা দাদা বাবুদের দিছে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে ফুটবলের মাধ্যমে। তবে একটা মজার বিষয় কি জানেন, বাংলাদেশ আজ থেকে 22 বছর আগে ভারতের বিপক্ষে জিতছিল। সেই সময়টাতেও আফসোস লীগ বাংলাদেশে ছিল না, আর এখন এতদিন পর বাংলাদেশ ভারতের বিপক্ষে জিতল, কিন্তু এখনো আফসোস লীগ বাংলাদেশে নাই। এখন তো আমাদের পাশের দেশের পাগলা সাংবাদিক ময়ূক রঞ্জন দাদা বলবে, মোহাম্মদ ইউনুস যেখানে রয়েছে সেই দেশ কিন্তু এখন আমাদের সাথে জিতে গেল। সেই আনন্দে ইউনুসের দেশের মানুষ আমাদেরকে রাজুদার পকেট পরোটা খাওয়াতে চাচ্ছে, এটা মানা যায়? শোনেন ভাইরা, আপনাদের এই আনন্দ থাকবে না, থাকবে না আপনাদের এই আনন্দ। আমরা বাংলাদেশ দখল করে নিলেই সব আনন্দ শেষ হয়ে যাবে। এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে 22 বছর পর বিজয় পেল বাংলাদেশ। এই জয়ের খরা এতদিন পর কাদের জন্য সম্ভব হয়েছে একবার বলতে পারেন? হামজা সমিত না আসলে কি কখনো এমন একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ বাংলাদেশের ফুটবল ফ্যানরা দেখতে পেত? আমার মনে হয় না কখনো সম্ভব হতো। এক হামজা চৌধুরী কোথায় থাকে না? আপনি একবার বলেন। ডিফেন্সিভ মিডে তিনি খেলেন, আবার অ্যাটাকিং মিডে তিনি খেলেন, ফরওয়ার্ড হয়ে তিনি গোলও করেন, প্লে মেকিংও তিনি করেন। ভারতের বিপক্ষে তো তিনি এবার গোলবারের দায়িত্বটাও সামলে নিলেন, একটা গোল বাঁচিয়ে দিলেন। শেখ মোরসালিনের 11 মিনিটে দেওয়া গোলের পর বাংলাদেশ আর গোল দিতে পারেনি, পুরোটা ডিফেন্ড করে খেলছে। তবে হামজার ফেরানো গোলটা যদি হয়ে যেত, তাহলে আর জয়ের মুখ দেখত না বাংলাদেশ। এসব উল্টাপাল্টা ডিসিশনগুলো কোচ হাভিয়ার কাবরেরাই নিত। এমনকি যেসব প্লেয়াররা রেগুলার খারাপ খেলত তাদেরকে দিয়েই স্টার্ট তিনিই করাতেন। জামাল ভুঁইয়া আগের ম্যাচে অ্যাসিস্ট করার পরেও ভারতের বিপক্ষে তিনি জায়গা পাননি। এসবের কারণেই চোটে ছিল বাংলাদেশ ফুটবল ফ্যানরা। তবে ফুটবল ফ্যানদের চোটে যাওয়া অবশেষে সফল হয়েছে, কেননা ইতোমধ্যে বাংলাদেশ ফুটবলের কোচ বাংলার পেপ গার্দিওলাকে লাথি মেরে দিছে বাফুফে। এই কাজটা অনেক আগেই করার প্রয়োজন ছিল। তবে যাই হোক, এতদিনে হলেও বাফুফের ঘুম তো ভাঙছে। একটা সময় ড্রেসিং রুমে রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনার প্লেয়ারদের নাচানাচি আর উল্লাস দেখে আনন্দ করতাম। এখন আমাদের দেশের প্লেয়ারদের ড্রেসিং রুমে আনন্দ নাচানাচি দেখে উল্লাস করি। একটা সময় স্পেনের মাঠে দর্শকদের উন্মাদনা দেখে হিংসা হতো, কিন্তু আমাদের সেই দিন দূর হয়েছে। এখন আমাদের দেশের ফুটবল ফ্যানরা মাঠের গ্যালারিতে আনন্দ উল্লাস করে, দেখতেই ভালো লাগে। একটা সময়ও এদেশেও ফুটবলের এমন উন্মাদনা ছিল, কিন্তু দিন শেষে সেটা হারিয়ে গেছিল। এখন আবার সেটা ফিরে আসতেছে। মানুষের ফুটবলের প্রতি যেই অনীহা চলে এসেছিল, সেই অনীহা এখন কেটে গেছে। প্রবাসী ফুটবলাররা দেশে আসার পর থেকে মানুষ আবার ফুটবলমুখী হয়েছে। এখন তো গ্যালারি ভর্তি দর্শকদের ভারতের বিপক্ষে জয় উপহার দিল বাংলাদেশের দামাল ছেলেরা। অথচ আমাদের দেশের সিনিয়র প্লেয়াররা বলছিল, এভাবে প্রবাসী ফুটবলাররা দেশে আসতে থাকলে ফুটবল আর ফুটবল থাকবে না। অথচ দেখেন, তারা দেশে আসার পর ফুটবলের ভাবমূর্তি চেঞ্জ হয়ে গেছে। আশা করি ভালো কোচ নিয়োগ করে আনার পর দেশের ফুটবলের চেহারা আরও পরিবর্তন হবে। তবে বাফুফের সভাপতি ও কর্মকর্তারা, আপনারা দেশের এমন ফুটবল ফ্যানদের সাথে বেইমানি কইরেন না, তাদের আবেগ নিয়ে খেলে সিন্ডিকেটকে জায়গা দিয়েন না। এমনটা হলে দেশের ফুটবল ফ্যান গর্জে উঠলে টিকতে পারবেন না। অভিনয়ের জন্য নারী সেরা হলেও মার খাওয়ার জন্য কিন্তু ভিপি নূর আর হিরো আলম সেরা। 2 দিনের দুনিয়ায় এরা দুইজনে 4
4 দিন মার খেয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকে। এই যে এখন আবার হিরো আলমের মার খাওয়ার চুলকানি উঠছে। তিনি তার ফেসবুক পেজে পোস্ট করে বলেছেন, জনগণ সাহস দিলে গোপালগঞ্জ শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চাই। কি গোপালগঞ্জের লোক ভোট দেবেন তো? জনগণ তো ফুল সাপোর্ট দিবে, কিন্তু আপনার শরীর ফুল সাপোর্ট দেবে কিনা সেটা আগে জিজ্ঞাসা করেন। যদি শরীর সাহস দেয় তাহলে ভোটের চিন্তা না করে মাঠে নেমে যেতে পারেন। আমরা আপনাকে ফুল সাপোর্ট দিচ্ছি। তাছাড়া রিয়ামণিকে হাসপাতালে অগ্রিম বেড রেডি করে রাখতে বললেন না, মানে গোপালগঞ্জ থেকে গণধুলাই খেয়ে আসলে তো হসপিটালেই যেতে হবে। তাছাড়া বর্তমানে হসপিটালের যে অবস্থা, দরকারের সময় বেডই পাওয়া যায় না, তাই আগে থেকে বুকিং দিয়ে রাখলেই ভালো হবে। আপনি একবার চিন্তা করে দেখেন, একটা মানুষের ঠিক কতটা মার খাওয়ার চুলকানি উঠলে এমন সিদ্ধান্ত নিতে পারে। আসলে আমাদের চুল ছেঁড়া নায়ক হিরো আলমের শরীর কি স্টিল দিয়ে বানানো নাকি? না, মানে 2 দিন পর পর লোকটা এত কেলানি খায়, তারপরও তার বিগার কমে না। আমার তো তার ভাবসাব দেখে মাঝে মাঝে মনে হয় আমাদের সবার মার খেলে শরীর ব্যথা করে, আর হিরো আলমের ক্ষেত্রে এই বিষয়টা উল্টা, কারণ তার মার না খেলে শরীর ব্যথা করে। তিনি 2023 সালে ঢাকায় নির্বাচন করতে এসে মারধর খেয়ে হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসেন, কিন্তু তার রাজনীতির জ্বালা মিটে না, তাই বগুড়া আদালত প্রাঙ্গণে তিনি আবার কেলানি খান। আমরা 3 বেলা নিয়ম করে ভাত খেলেও আমাদের হিরো আলম ভাই 3 বেলা নিয়ম করে মার খান। ঘটনা এখানে শেষ হলেই পারত, কিন্তু এখানেই শেষ হয়নি, কারণ এই তো বেশ কিছুদিন আগে রামপুরায় তিনি আবার কেলানি খেয়ে রাস্তায় পড়েছিলেন। তারপর তাকে আবার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে ফিরেই তিনি এখন মানুষের কাছে সাপোর্ট চেয়ে বলতেছেন গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চান। তাহলে আপনিই বলেন, একটা মানুষের কতটা চুলকানি থাকলে এমন কথা বলতে পারে? কয়েকদিন আগে এনসিপির নেতারা গোপালগঞ্জ সমাবেশ করতে গিয়ে কি পরিমাণ ধাওয়া খেয়ে আসছিল মনে আছে? সেখানে হিরো আলম যাবে নির্বাচন করতে, মানতেই হবে ভাইজানের সাহস আছে। তবে মনে হয় তার হেলিকপ্টার দিয়ে ভোট চাইতে হবে। তার এমন কাণ্ড দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল, আসলে হিরো আলমের মনে হয় বাসার বেডে শুয়ে থাকতে ভালো লাগে না, তাই তিনি এভাবে মার খেয়ে হাসপাতালের বেডে গিয়ে ঘুমায়। তবে মার খাওয়ার জন্য শুধু আমাদের হিরো আলমই সেরা নয়, তার মাস্তুতো ভাই ভিপি নুরও মার খাওয়ার জন্য সমানভাবে সেরা। তিনিও ঠিক যেখানেই যান সেখানেই কেলানি খেয়ে ফিরেন। এক এক মানুষের এক এক ধরনের পেশা থাকে, কিন্তু ভিপি নুরের যেন মার খাওয়াই এক ধরনের পেশা। 2019 সাল থেকে যে তিনি কেলানি খাওয়া শুরু করেছেন, ডাকসু ভবন থেকে শুরু করে বিভিন্ন সমাবেশ সব জায়গায় তিনি কেলানি খেয়েছেন। এই তো কয়েকদিন আগে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে গিয়ে এমন কেলানি খেয়েছিল যে তার অবস্থা ভীষণ খারাপ অবস্থায় চলে গেছিল। গণসংবর্ধনা অনুষ্ঠানে তার একজন কর্মী অভিযোগ করছিল যে ভিপি নুরের ওপর এ পর্যন্ত মোট 27 বার হামলা করা হয়েছে। কার জন্ম আসলে কি জন্য হয়েছে সেটা কেউ জানে না, তবে হিরো আলম আর ভিপি নুরের জন্ম যে মার খাওয়ার জন্য হয়েছে সেটা মোটামুটি সবাই জেনে গেছে। বাংলাদেশের মানবতার আম্মা কাঁঠাল রানীকে গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এই বিপদের সময় কি আমাদের কাঁঠাল রানী ও দলবল কি দোয়া ইউনুস পড়বে, নাকি সেটাও বয়কট করবে? না, মানে এই ইউনুস সাহেবই তো আবার এই বিচারের ব্যবস্থা করে জনগণকে শান্ত করলেন। এখন তার নামের দোয়া কি তারা পড়তে পারবে? আমার তো মনে হয় তারা এই দোয়াও বয়কট করবে, কেননা ইতোমধ্যে তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে অবৈধ ও ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল হিসেবে ঘোষণা করে এই বিচার বয়কট করেছে। এই বিচার তারা মানবে না, দেশবাসীও মানবে না বলে জানিয়েছে। কি একটা অবস্থা তৈরি হয়েছে একবার ভাবেন। এমন একটা বিপদের সময় তারা মনে হয় দোয়া ইউনুসটাও ঠিকঠাক পড়তে পারবে না, কারণ এই দোয়া পড়লেই তাদের সামনে ইউনুস সাহেবের ছবিটা ভেসে উঠবে। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? তবে আমার মনে হয় আমাদের মানবতার আম্মু কাঁঠাল রানীকে এভাবে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হয় নাই, কারণ তিনি বলেছেন তিনি সর্বোপরি চেষ্টা করেছেন ছাত্রদের গায়ে যেন একটা ফুলের টোকাও না পড়ে। এসব নাকি ইউনুসের চক্রান্ত ছিল, চক্রান্ত করেই দেশ থেকে তাকে তাড়ানো হয়েছে। তাছাড়া তিনি আরও বলেছেন জুলাইয়ের আন্দোলনে তিনি পুলিশ আর্মি দ্বারা হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়েছেন যেন ছাত্ররা এই গরমের মধ্যে কষ্ট না পান। এত জনদরদি একজন মানুষকে আপনারা কিভাবে পারলেন এই ধরনের একটা রায় দিতে? আমার তো নিজেরই অনেক কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, চোখ দিয়ে অটোমেটিক চোখের জল বের হচ্ছে। লীগের ভাইয়ারা তাদের পেজে পোস্ট করে জানিয়েছে, আই ডোন্ট কেয়ার, আল্লাহ জীবন দিয়েছেন তিনি নিবেন। আহারে, কত ইমানদার ভাই বোনেরা একবার ভেবে দেখেছেন তারা বিদেশে পালিয়ে থেকে বলতেছেন আল্লাহ জীবন দিয়েছেন তিনিই নিবেন। তাহলে এখন সাহস করে দেশে চলে আসলেই তো হয়। এমন ইমানদার বুজুর্গ ব্যক্তিদের সাথে আপনারা এমন কাজ কিভাবে করলেন ভাই? তাছাড়া এই দিনটাই হচ্ছে আমাদের হাসু আপার বিবাহ বার্ষিকী। এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। আপনার কি তাকে আর কোনোদিন এই রায় দিতে পারলেন না? আজকের দিনেই বেছে নিলেন। একটা সহজ সরল ভালো মানুষকে আর কত কষ্ট দিবেন? এদিকে আপার পক্ষের উকিল হাসতে হাসতে বলতেছে আমি হেরেছি, আমি কষ্ট পাচ্ছি। অন্যদিকে একদল লোক হারানো বিজ্ঞপ্তি দিয়ে মাইক ভাড়া করে কাঁঠাল
কাঁঠাল রানীকে খুঁজে বেড়াচ্ছে। আবার লীগের সকল পেজ আমাদের দেশের সবচেয়ে সেরা মিমস পেজে পরিণত হয়েছে। একের পর এক মিমস আপলোড দিয়ে দেশবাসীকে হাসিয়ে যাচ্ছে। এজন্যই হয়তো বলা হয় বাংলাদেশ ইজ নট ফর বিগিনার্স। তবে আমরাও মানবতার আম্মার উকিল সাহেবের মতোই এই রায়ে কষ্ট পাচ্ছি। মানবতার আম্মুকে এভাবে শাস্তি দেওয়া মোটেও ঠিক হয়নি। তিনি দেশের জন্য কি করেন নাই? দেশের ক্ষমতা আর টাকা পাচারের জন্য তিনি সবকিছু করেছেন শুধুমাত্র দেশের ভালোর জন্য। আর সেই মানুষটাকে আপনারা এভাবে শাস্তি দিতে পারেন না। এখন তো তসলিমা নাসরিনের মতো নারীবাদীরা মাঠে নেমে বলা শুরু করবে পুরুষতান্ত্রিক দেশ হয়ে গেছে, তাই একজন নারীকে এভাবে শাস্তি দিচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানেন, সাকা চৌধুরী একবার বলছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে জজ সাহেব, এখানে একদিন হাসিনারও বিচার হবে। সেই কথাই এতদিন পর সত্যি হলো। তবে ফৌজদারি কার্যবিধি ৩৮২ ধারা অনুযায়ী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড আদালত স্থগিত করতে পারে যদি আসামি গর্ভবতী থাকে। তাহলে বিষয় একটু ভেবে দেখেন যদি পারেন।